উন্নত চিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাই গণ অভ্যুত্থানের আহতরা পুলিশের ব্যারিকেড ভেঙে মধ্যরাতে রাজধানীর মিন্টু রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দাবি পূরণের আশ্বাস দিলে বেরিয়ে যান তারা। উন্নত চিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মধ্যরাতে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনের আহতরা। এ সময় বিক্ষোভ করেন তারা। তাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ মহাখালীতে রেলপথ ও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কলেজ শাটডাউনও ঘোষণা করেন তারা। রাতে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, বেলা 11টা থেকে মহাখালীর রেলগেট, আমতলী, বাড্ডা, লিং রোড ও গুলশান এলাকায় অবরোধ পালন করবেন তারা। আগামীকাল যে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়ার জন্য আজকে আলোচনা করছি তা হচ্ছে সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটির আমাদের কর্মসূচি চলমান থাকবে। তিতুমীর কলেজ আলাদা বিশ্ববিদ্যালয় হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভার পর ব্রিফিংয়ে তিনি জানান, 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ চলছে। তারা ক্লাস করতে চায়, আমার কাছে অনেকে বলেছে, লিখেছ। জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না। রাজধানীর সড়কগুলোতে দাবড়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন যানবাহন। জৌলুস হারানো এসব লক্কর ঝক্কর গাড়ি দুর্ঘটনায় প্রতিনিয়ত সড়কে বাড়ছে লাশের মিছিল। হঠাৎ বিকল হয়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। অথচ বছরের পর বছর সড়কে এসব নৈরাজ্যের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থাই নিচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনা, যানজট ও বায়ু দূষণের অন্যতম কারণে পরিণত হয়েছে ফিটনেসবিহীন গাড়ি। সড়কের অব্যবস্থাপনায় সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে ডিবিসির ধারাবাহিক প্রতিবেদনে নগর পরিবহন জঞ্জালের বাকিটা জানাচ্ছেন ফরহাদুজ্জামান। আজ থাকছে তৃতীয় পর্ব। রাজধানী সড়কে চলাচল করা বাসগুলোর দিকে তাকালেই মনে হয় যেন এক পরিত্যক্ত শহরে পড়ে থাকা আবর্জনা। কোনোটির জানালার কাঁচ ভাঙা, কোনোটির আবার হেডলাইট ভাঙা, কোনোটির আবার সিগন্যাল লাইটের বালাই নেই। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ জানাচ্ছে, রাজধানীতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা 22,06,693টি। গত বছরের ডিসেম্বর পর্যন্ত ঢাকায় নিবন্ধন দেওয়া হয়েছে 1,20,283টি গাড়ির। এর মধ্যে মোটরসাইকেল 84,764টি, প্রাইভেট কার 8,458টি আর বাস শুধু 1,074টি। ফিটনেস গাড়ির সংখ্যা জানাতে আদালতের আদেশে 2018 সালে হাইকোর্টের এক প্রতিবেদন দাখিল করে বিআরটিএ, যেখানে বলা হয় দেশের বিভিন্ন সড়কে চলাচলকারী 33% যাত্রীবাহী বাসেরই ফিটনেস সার্টিফিকেট নেই। অন্যদিকে 2021 সালের 26 জানুয়ারি জাতীয় সংসদে এক প্রশ্ন উত্তরে সাবেক সেতু ও যোগাযোগ মন্ত্রী জানান, 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা 4,81,029টি। অথচ নৈরাজ্যের ষোলকলায় পূর্ণ এসব ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে নেই ট্রাফিক বিভাগের কোনো ব্যবস্থা। বাসের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, সার্জেন্টরাও তৎপর আছে মামলা করার জন্য। আমরা সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ করে নিয়ন্ত্রণ করার বিষয়টাও আমরা তৎপর আছি। বিশেষজ্ঞরা বলছেন, ফিটনেস সনদ দেওয়ার প্রক্রিয়াটা নির্ভেজাল নয়। নগর পরিকল্পনায় গণপরিবহনকে গুরুত্ব দেওয়া হলেও রাতারাতি সড়ক দখল করে নিচ্ছে ব্যক্তিগত গাড়ি। ফিটনেস সার্টিফিকেট যেখানে বরাবরের মতোই উপেক্ষিত। গণপরিবহনে যে অবয়ব থাকার কথা ছিল, সেখানেও আমরা দেখছি একটা একেবারে ভাঙাচোরা লক্করঝক্কর গণপরিবহন ঢাকা শহরে চলছে। ফলে এই গণপরিবহনে যে সক্ষমতা তৈরি হওয়ার কথা ছিল, সেই সক্ষমতা কিন্তু তৈরি হয়নি। তারা কিন্তু বসে বসে গাড়ির রেজিস্ট্রেশন দিয়েই যাচ্ছেন। এই গাড়ি চলার জায়গা আছে কি না, এই বিজ্ঞানটা যারা দেখেন না, তারা কিন্তু যানজট তৈরি করে দিচ্ছেন। সো উন্নত বিশ্বে ধারণ ক্ষমতার বেশি গাড়ি রেজিস্ট্রেশন দেয় না।
কোন রেজিস্ট্রেশন দেয় না? প্রথমে ব্যক্তিগত গাড়ি, ছোট ছোট গাড়িকে রেজিস্ট্রেশন দেয় না। এত সব অভিযোগ অনুযোগ মানতে নারাজ বিআরটিএ। এখানকার কর্মকর্তারা বলছেন মে মাসের পরে সড়কে থাকছে না ফিটনেসবিহীন গাড়ি। আমরা প্রতি বছরই মেয়াদ উত্তীর্ণ গাড়ির আমরা কিছু নোটিশ করি, SMS দেই, পুলিশকে আমরা একটা তালিকা দিই যে কতগুলো গাড়ি এত বছরের ফেল আছে, সুতরাং এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আগামী মে মাস থেকে 20 বছরের পুরনো বাস, মিনি বাস এবং 25 বছরের পুরনো যে ট্রাক, কাভার্ড ভ্যান এবং অন্যান্য গুডস ভেহিকেল, এগুলো ঢাকা শহর থেকে অপসারণ করতে হবে। আবার কাগজে কলমে যেসব যানবাহনের ফিটনেস সনদ আছে বলে দাবি করা হচ্ছে, সেখানেও রয়েছে গলদ। তা দূর করে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ এবার নড়েচড়ে বসবেন, এমন প্রত্যাশা নগরবাসীর। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ক্যান্সার চিকিৎসা করতে গিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, নানা রকম পরীক্ষা, ওষুধ, কেমোথেরাপি, রেডিওথেরাপির মতো ব্যয়বহুল চিকিৎসায় নিঃস্ব হয়ে যাচ্ছে হাজারো পরিবার। সরকারি চিকিৎসার অপ্রতুলতা, বেসরকারি চিকিৎসায় ব্যয়বহুল খরচে হিমশিম খাচ্ছেন তারা। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে পুরুষের মধ্যে ষড়যন্ত্রের ক্যান্সার এবং নারীদের স্তন ক্যান্সার। বিশেষজ্ঞরা বলছেন ক্যান্সার প্রতিরোধ ও প্রতিকারের প্রয়োজন সচেতনতা আর সঠিক সময়ে চিকিৎসা। সুলতানা স্বর্ণার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ক্যান্সার রোগী আক্রান্তের শীর্ষে বাংলাদেশ, তবে চিকিৎসার মান সর্বনিম্নে। ল্যান্সেট বলছে প্রতি 1 লাখ জনগোষ্ঠীর 144 জনই আক্রান্ত হচ্ছেন বিভিন্ন ধরনের ক্যান্সারে এবং 5 শতাধিক থাকছেন ক্যান্সারের ঝুঁকিতে। রাজধানীর হাসপাতাল ঘুরে দেখা গেছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রোগী আসে 38টি ভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে, যেখানে পুরুষদের ফুসফুস, লিভার ও ষড়যন্ত্র এবং নারীদের স্তন, লিভার, জরায়ু মুখ এবং খাদ্যনালীর ক্যান্সার বেশি। আমরা গরিবের তো আর করার মতো ক্ষমতা নাই, আমরা পারবো আমিরপুর গিয়ে অত টেহাজা থেরাপি দিবার। আমার রক্ত নাকি কেমো দেওয়ার কারণে নষ্ট হয়েছে, আমার এই সুইটা দিতে হবে, এই সুইটার দাম 4000 টাকা। এখন আমার কে দেখবো? আমার ছেলে নাই, আমার স্বামী নাই, আমার একটা মেয়ে, আমি কাজ করি। 14 লাখ টাকার মতো আমরা শেষ করছি, এখন জমি টমি যা আছে সব বিক্রি করি, এখন আর কিছুই নাই। দেশের মধ্য ও নিম্ন মধ্যবিত্ত ক্যান্সার রোগীদের বেশিরভাগের গল্প প্রায় এমনই। রোগটি শনাক্ত করতেই খরচ হয়ে যায় লক্ষাধিক টাকা, আবার সরকারি পর্যায়ে বিনামূল্যে বা স্বল্প খরচে ক্যান্সার চিকিৎসার সুযোগ খুবই সীমিত। সেখানেও ওষুধের দাম, বিশেষজ্ঞ চিকিৎসকের ফি, কেমোথেরাপি, সার্জারির খরচের খেলো খাতায় যোগ হয় শুধুই ভোগান্তি। চিকিৎসা করতে করতে আমার ভিটে বাড়ি সব বিক্রি দিয়ে ফেলাইছে, আমি অনেক টাকা ঋণী। আমি তো এখানে কেমো দিয়েছি, কেমোর যে ওষুধগুলো থাকে, এরা ওষুধগুলো অন্য জায়গায় পাচার করে দিয়ে আমাদের দিয়ে কিনায়। সরকারি হাসপাতালে রেডিওথেরাপি মেশিন বন্ধ থাকায় মাসের পর মাস ভোগান্তি পোহাতে হয় রোগীদের। আর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য তো আছেই। এখানে একটা রেডিওথেরাপি দিতে সর্বোচ্চ 15,000 টাকা খরচ হয়, কিন্তু সেম থেরাপিটা বাইরে দিতে গেলে মিনিমাম আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয়। আমি আজকে 3-4 মাস ধরে আসতেছি এই জায়গায়, আমি এখনো ডেট পাই নাই। আর এদের কোম্পানির লোক ফিট করা আছে, লোক ধরায় দেয়, অমুক কোম্পানির থেকে না করলে, অমুক প্রাইভেট ক্লিনিক থেকে না করলে ওই রিপোর্ট আর দেখে না। চিকিৎসকরা বলছেন প্রক্রিয়াগত কারণেই ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল। এছাড়া এত চিকিৎসা পদ্ধতি এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার ফলে সময়ের সাথে সাথে খরচও বাড়তে থাকে। প্রত্যেক ক্যান্সার পেশেন্টের নিড হচ্ছে ইউনিক বা অদ্বিতীয়। এই নিডটাকে আমরা সমন্বিতভাবে ইউনাইটেডলি আমরা যদি অ্যাড্রেস করি, তাহলেই ক্যান্সার পেশেন্টের প্রকৃত সেবাটা নিশ্চিত হবে। আর্লি ডিটেকশন করলে তারপর পর্যায়ক্রমে ডিস্ট্রিক্ট লেভেল হয়ে মেডিকেল কলেজে বা ঢাকা শহরে বিভাগীয় শহরে আসতে পারে। আসলে তখন তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে, তাড়াতাড়ি ডায়াগনোসিস হলে পরে ট্রিটমেন্টটা তাড়াতাড়ি হবে, তাতে রোগী তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে, আমরা ক্যান্সার জয় করতে পারবো। বেসিক কথা হলো যাতে ক্যান্সার না হয় ওদিকে নজর দিতে হবে আমাদের। বিশেষজ্ঞরা বলছেন সরকারি হাসপাতালে ক্যান্সার চিকিৎসার মান বৃদ্ধি, বিভাগীয় পর্যায়েও রেডিওলজি মেশিন স্থাপন সহ প্রয়োজনীয় উদ্যোগ নিলে হয়রানি কমবে আক্রান্তদের। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। উন্নত চিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাই গণ অভ্যুত্থানের আহতরা পুলিশের ব্যারিকেড ভেঙে মধ্যরাতে রাজধানীর মিন্টু রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়। এ সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দাবি পূরণের আশ্বাস দিলে বেড়ে যান তারা। উন্নত চিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মধ্যরাতে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনের আহতরা।
এ সময় বিক্ষোভ করেন তারা। তাদেরকে শান্ত করতে রাত 12:15টায় ঘটনাস্থলে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বিক্ষোভকারীদের সুচিকিৎসার আশ্বাস দেওয়ার চেষ্টা করার সময় পড়েন তোপের মুখে। এখানে এই স্বীকৃতির বিষয়ে আপনার সাথে আমার তো কোনো পার্থক্য নাই। পার্থক্য যেই জায়গায় এবার আপনাদেরকে বলি, এই যে আপনারা এখানে আসেন না, আপনাদের মধ্যে অনেক নেতৃত্ব আছে, ওরা আলাদা গিয়ে বিভিন্ন সময় মিটিং করে। আমরা কোনো পদে নিতে চাই না। আহতরা জানান নিজস্ব অর্থায়নে চিকিৎসা চলছে তাদের। এছাড়াও রাষ্ট্রীয় স্বীকৃতির অভাবে ভবিষ্যৎ অনিশ্চিত তাদের। বিভিন্ন জায়গায় চিকিৎসা করছে, কারণ জুলাই 18 গুলি লাগে, কারণ ওই সময় তো কোনো দেশের কোনো ছিল না। সরকার আহতদের পুনর্বাসন নিশ্চিত করবে এই প্রতিশ্রুতিতে শান্ত হয় পরিবেশ। আন্দোলনকারীরা হুমকি দেন হাসনাত আব্দুল্লাহর দেয়া আশ্বাস পূরণ না হলে দাবি আদায়ে ফের রাজপথে নামবেন তারা। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে বন্যার কবলে অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ড অঙ্গরাজ্য। অঞ্চলটি জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বেশ কিছু এলাকায় এখনও অব্যাহত রয়েছে প্রবল বাতাস সহ ভারী বর্ষণ। বেড়ে গেছে স্থানীয় নদীগুলোর পানি। এতে ডুবে গেছে শত শত একর জমি। পানিতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি সহ রাস্তাঘাট। সরিয়ে নেওয়া হয়েছে হাজারো বাসিন্দাকে। কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে ভূমিধস। এরই মধ্যে বিদ্যুৎহীন রয়েছে হাজারো বাড়ি। দেশটির আবহাওয়া বিভাগ বলছে অঞ্চলটিতে একটি নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি হচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। এর মধ্যে আগামী 24 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গত 60 বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা হওয়ার আশঙ্কা কর্তৃপক্ষের। আকস্মিক এই বন্যায় একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আজ থেকে শুরু বিপিএল এর প্লে অফ রাউন্ড। এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। ম্যাচ শুরু দুপুর 1টায়। আর কোয়ালিফায়ার 1-এ সন্ধ্যা 6:30টায় লড়বে টেবিলের 2 শীর্ষ দল ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। শেষ হয়েছে বিপিএল এর লিগ পর্বের খেলা। এবার প্লে অফ রাউন্ডের অপেক্ষা। তবে সবচেয়ে অবাক করা বিষয়, আসরের শুরু থেকে যে রংপুর রাইডার্স চমক দিয়েছিল টানা 8 ম্যাচ জিতে, তাদেরই খেলতে হচ্ছে এলিমিনেটর ম্যাচ। শেষের 4 ম্যাচ হেরে তাদের সামনে এখন ডু অর ডাই সমীকরণ। এলিমিনেটরে রংপুরের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। কাগজে কলমে রংপুর শক্তিশালী হলেও দলটার নির্ভর থাকার সুযোগ নেই, কেননা টানা 4 ম্যাচ হেরে দলটার মোমেন্টাম এখন তলানিতে। টপ অর্ডারে সৌম্য ফর্মে ফিরলেও বাকিদের অবস্থা খুব একটা ভালো নেই। এর মধ্যে আবার দলের ক্রিকেটার সাইফুদ্দিনের দিকে ফিক্সিং সন্দেহের তীর। বিপরীতে শেষ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করা খুলনার ফর্মে আছেন লোকাল ক্রিকেটাররা। নাইম শেখ, মেহেদি মিরাজ মেইন ট্রাম্প কার্ড। এই দুই ওপেনার জ্বলে উঠলে বেশ ভাবনাই থাকতে হবে রংপুরকে। অন্যদিকে কোয়ালিফায়ার 1-এ বরিশালের সামনে চিটাগং কিংস। আসরের সবচেয়ে শক্তিশালী দল বরিশাল তাদের শেষ ম্যাচটা হেরেছে চিটাগংয়ের সাথেই। তবুও দলটার ভাবনার তেমন কোনো কারণ নেই, কেননা বরিশালে পারফর্মারের সংখ্যাটা এতটাই বেশি, একজন ফ্লপ করলে কেউ না কেউ ঠিকই ধরেন দলের হাল। তাই টানা দ্বিতীয়বারের মতো এবার ফাইনাল খেলার অপেক্ষায় ফরচুনরা। টুর্নামেন্টের শেষ দিকে জ্বলে ওঠা চিটাগং কিংসের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, দেশিদের পাশাপাশি বিদেশিরাও করছে পারফর্ম। বোলিং ব্যাটিং সব দিক থেকেই কিংরা বেশ ব্যালেন্সড, তাই ফাইনাল খেলার অন্যতম দাবিদার তারাও। আর যেহেতু তাদের খেলতে হচ্ছে কোয়ালিফায়ার 1, তাই ফাইনালে ওঠার জন্য তারা পাবে ডাবল চান্স। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।